মাইয়ার গো বিয়ার ঘরে কিসের আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন, হ্যাঁ? এসব আজগবি কথা আরে বুঝাইতে আইও না। প্রত্যেক মাসে বেতন হাই, বেতনের অর্ধেক নিয়ে তুমি তোর মা বাপের লাই হারাইরো। আজ হেকাম করছো। ফকির ফকির, তোর বাপ মা ফকির, এলাই বিয়ার হরেও নতুন তোর বাপ মা টাকা হাতাইবার চেষ্টা করে। ফকিরা ফ্যামিলির বিয়া করাইছি। আম্মা, আই হেতের বড় সন্তান, হেতেরা আরে অনেক কষ্ট করে মানুষ করছে। আর স্বামী যেমন আনের করে দেখাশোনা করে, ঠিক তেমন আরও তো একই দায়িত্ব আর বাবা মার প্রতি, বাবা মাকে দেখা। চুপ করো, বেড়ার লগে বেড়ির তুলনা করো, হ্যাঁ? বেড়ি হয়েছে বিয়ে বই আইছো স্বামীর সংসারে মন দিবা, হিটা না করে বাপ মার খেয়াল রাখবা। তুমি খেয়াল রাখবা আর আর হোল আর আন্ডা ফ্যামিলির সবাই। এটির প্রতি তোমার কি এর এত দায়িত্ব? একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আই। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতাম, তাই দিন মজুর বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। আর লই আর বাবার অনেক স্বপ্ন আছিল। বাবার এই অক্লান্ত পরিশ্রম করে আরে কষ্ট করে পড়ানো দেখে আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করছিলাম, একদিন অনেক ভালো অবস্থানে পৌঁছে বৃদ্ধ বয়সে বাবা মার দেখাশোনা করবো, যাতে আর দিন মজুর বাবার আফসোস না হয়। চাকরি করে সব টেয়া পয়সা যদি বাপের বাড়ি দিয়ে দাও, তাহলে আন্ডা বাড়ির থাকি এরকম চাকরি করার তো কোনো প্রয়োজন নাই। বরং চাকরি না করে সংসারে মনোযোগ দাও। বিয়ার আগে মিনহাজারে সব কইছিলাম, আয় আর বাপের একমাত্র সন্তান, আয় ছাড়া আর মা আপনারে দেখাশোনার কেউ নাই। মিনহাজও রাজি হয়েছিল, আর এতারা কিয়া করে গান। আর তাছাড়া আয় যে বেতনের সব টাকা আর বাপের বাড়িতে দিয়ে দিই তা ন, অল্প কিছু হাত খরচ রাখি, বাকি টাকাটা দুই ভাগ করে অর্ধেক টাকা বাবারে দিই আর বাকি অর্ধেকটা শাশুড়ির হাতে দিই। কিন্তু শাশুড়ি তো দেওয়ার বিষয়টা স্বীকার করে না। এরকম হইবা জানলে কোনোদিন বিয়ে করতাম না, যে বিয়ের কারণে নিজের পরিবারের চালানোর কারণে অন্যের কথা শুনতে হয়, সে বিয়ের কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে হয় না। কারণ আমি নিজের চোখে দেখছি আর জিন মজুর বাবা আল্লাহ কত কষ্ট করছে। বাবারে কোনোদিন দেখিনো একটা শার্ট বানাই পড়তে, নতুন একটা বালা লুঙ্গি কিনতে, অথচ আর বাপে আর একটা চাওয়া অপূর্ণ রাখে না। ঈদ আসলেও বাবা একটা শার্টও বানাইতো না। যদি কইতাম বাবা একটা শার্ট নাও, বাবা কইতো যখন তুই বড় হয়ে চাকরি করবি আমার কত শার্ট হইব, আর সেটাই হইব আর আসলে পাওয়া। আর মানছে আরে যখন পড়াশোনা করাইতো মানছে কইতো, ইরে তোর এত কষ্ট করি তোর মাইয়ারে পড়াশোনা করাই কিয়া করবি, বিয়ে দিয়ে দিলে তো পরের ঘরে চলে যাইব, তখন তোর আর কোনো খোঁজও রাখবো না, তোরা তো সারা জীবন কষ্ট করে খেতে হইব। বাবা বলতো সেই সময় তো আসুক তখন দেখা যাইব, কিন্তু তোমরা এগুলা বলে আমার মেয়ের মনটা ছোট করিও না। জীবনের এতগুলা চড়াই উতরাই ফেরিয়া যখন আমি বাবা মার দায়িত্ব পালন করতাম চাই, তখন বাধা হয়ে দাঁড়াইছে শ্বশুর শাশুড়ি। শাশুড়ি শুধু যে ঘরের মধ্যে কয় তা নয়, আত্মীয় স্বজনের সামনেও এগুলা বলি অপমান করি, কটু কথা শোনায় আরে। মনে হয় আয় যেন কত বড় অপরাধ করিয়া লাইছি। মিনহাজের কথা হয়েছে ওর বাবা মা যা কয় তা মেনে নিতে হইব, এই জন্য মানে নিয়ে এক বছরে কোনো কিছুই কইনো তার ঘরে। নিয়মিত ভোর 5টায় উঠে সকালের নাস্তা রেডি করে সবারে খেতে দিয়ে দুপুরে রান্না শেষ করে দুজনে দুপুরের খাবার বক্সে ভরি, তারপরে অফিসে যাই। তবুও ঘরের কোনো কাজে বিন্দুমাত্র ত্রুটি হলে সব দোষ যায় পরে আর চাকরির উপর। ননদের বিয়া ঠিক হয়েছে, আন্ডা বাড়ির দাওয়াত দিয়ে আইছে, কিন্তু আমি চাইয়েন না আর পরিবারের কেউ এই বাড়িতে আসুক, কারণ এই গুণের কিচ্ছা কখনো তো আমি বাবা মারে বলি ন, তাই নিষেধও করতে পারিয়েন না, না হলে তো বাবার কাছে প্রশ্নবিদ্ধ হইতে হইব। মা, তোমার জন্য একটা আংটি এনেছি, ধরো উপহার হিসাবে। বেয়াই সাহেব তো মাছের তেল দিম মাছে বুনি নিল। আর ঘরের বউ চাকরি করি ওনারে টাকা দেয়, আর সে টাকা দিয়ে আমার মাইয়ার লাই উপহার কিনে আনছে। নয়তো ওনার মতো মানুষের কি সোনার আংটি উপহার দেওয়ার যোগ্যতা আছে? আর বাপের এত অপমান করে মিনহাজ তো কিছু কইল না। না, অনেকদিন সহ্য করছি আর আয় কি শুধু আর বাবারে টাকা দিই, আন্নেরে দিই না? আর বাপের কথাটা কিনলে বারবার আন্নে তুলে ধরেন, কই আন্নেরে যে দিই সেই কথাটা তো একবারও আপনার মুখে শুনি না। তাছাড়া আর বাপে আরে কষ্ট করে মানুষ করছে, আর অর্জনের সব কিছু আর বাবা পাওয়ার যোগ্যতা রাখে, আন্নে নন। যেমন আপনার সন্তান আপনারে দেখাশোনা করে, তেমন আমারও দায়িত্ব আর বাপ মারে দেখাশোনা করা। এই কিনলে তুই আমার মুখে মুখে তো করে এত বড় সাবাস, হ্যাঁ? এ আই কোন মিনহাজারে দেখি এর, যে মানুষটা কথা দিয়েছিল বিয়ের পর চাকরি করতে কোনো সমস্যা হবে না, আরও কত কথা, তার সেই ভরসাতে আমি বিয়ের ফিরিতে বসেছিলাম, আর আজকে সেই মানুষটা এত মানুষের সামনে আর গায়ে হাত তুলছে কোনো অপরাধ ছাড়া। চলো বাবা, ইনি আর এক মুহূর্ত নয়, এখান থেকে আমরা বিদায় নেবার সময় হয়ে গেছে।
তুই কোনটায় যাবি রে মা? এটা তো তোর স্বামীর বাড়ি। কোনটারে তো স্বামীর বাড়ি বাড়ি করো বাবা, যে জেনে এত কষ্ট করিও হেগুনের কোনো মন পাইলাম না, সেই স্বামীর বাড়ির কথা করো। এমন স্বামীর বাড়িতে আর বাবার বাড়ির কুলের ঘর অনেক ভালো, অনেক শান্তি। চলো বাবা। তুমি আজ যা যেটা করছো হিটার লাগে অনুতপ্ত হইবা কিনা জানি না, তবে আজ কিছু কথা বলে যেতে চাই। বিয়ের পর থেকে আর সাথে খারাপ ব্যবহার করে আসছে তোর মা, যেগুলা তোরে কখনো বলিনি, কিন্তু আজ যা না বলে পারলাম না। আর আমার বেতনের পুরো টাকাটা আয় আর বাবারে দিই না, বাবা টাকাটা 2 ভাগ করে তোর মারে অর্ধেক দিই আর বাবারে অর্ধেকটা দিই। এটিও তো তোর কাছে আয় কইনো। তুমি তোর বাবা মার প্রতি অন্ধ হয়ে গেছো, তাই আর দোষটায় তোর চোখে ধরা পড়ছে। তাই অনেক ভেবে চিন্তে দেখলাম সংসার জীবন আর জন্য না। আয় আর বাবা মায়ের বড় সন্তান, তাদের প্রতি আর অনেক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আয় এড়িয়ে যেতে পারবো না। আয় যাইয়ের এখন হয়তো এই কথাতে অনুতপ্ত হইবা, আর নয়তো একেবারে সম্পর্ক শেষ হয়ে যাইব। সম্পর্ক শেষ হয়ে গেলেও আর কোনো আফসোস থাকবে না, বরং আফসোস হইব যে এতদিন কিল্লা এসব মুখ বুঝে সহ্য করছি। প্রত্যেকটা মেয়ের উচিত বাবা মা তার প্রতি যেমন করেছে তেমন যেন ফিরিয়ে দেয়। অন্তত বাবা মার একটু ঋণ হলেও যেন একটু পূরণ করতে পারে। এই বাবা মাই তো সন্তানদের জন্য সর্বোচ্চ দিয়ে ফেলে, তাদের শেষ বয়সে এই সামান্য সুখটুকু যদি দিতে না পারে, তাহলে সেখানে সফলতা সার্থকতা কই আছে?